প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা ক্লাস এসএম এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণী নির্ধারিত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত দ্বিতীয় যে গদ্যটি, সেটা হচ্ছে অপরিচিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোট গল্প হচ্ছে অপরিচিতা। আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরল রম্য রচনাটি। শিক্ষার্থীরা যারা আগের ভিডিওটি দেখনি, তারা আমি আশা করব তারা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসবে এবং ধারাবাহিকভাবে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রতিটি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস এই চ্যানেলে আপলোড করা হবে। সেজন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে। এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং আমরা যেহেতু আজকে আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, নাম হচ্ছে অপরিচিতা, তাহলে ছোট গল্প কাকে বলে এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা একটু সংক্ষেপে এইটার সমাধানটা করে দিই। ছোট গল্পের বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে। ছোট গল্পের বাংলা ছোট গল্পের জনক বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি খুব চমৎকারভাবে ছোট গল্পের একটি সংজ্ঞা দিয়েছেন। তার বর্ষাযাপন কবিতায় তিনি বলেছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পের প্রকৃতিটা হচ্ছে গল্পটা শেষ হয়ে যাবে এবং তারপরেও পাঠক হৃদয় উদ্গ্রীব হয়ে থাকবে, যেন আরো কিছু রয়ে গিয়েছে, আরো কিছু শোনার জন্য মনটা আনচান আনচান করবে, এইরকম একটা ভাব থাকবে। এবং চকিতে শুরু হবে, চকিতে শেষ হয়ে যাবে, জীবনে একটি খণ্ডাংশের বর্ণনা থাকবে। এই হচ্ছে ছোট গল্পের প্রকৃতি। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে লেখক পরিচিতিটা আমরা একটু জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি, সাহিত্যিক। কি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, আসলে কতটুক বলবো না সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সফল পদচারণা নেই। আমরা লেখক পরিচিতিটা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, চিত্রকর ও দার্শনিক। এহেন কোনো বাংলা সাহিত্যের এহেন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সফল পদচারণা নেই। এই বিখ্যাত কবি সাহিত্যিক 1861 সালের 7 মে বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি মা বাবার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। তাদের পরিবারটি ছিল পিরালি উচ্চ ব্রাহ্মণ বংশের। রবীন্দ্রনাথ ঠাকুর 9 ডিসেম্বর 1883 সালে ভবতারিণী দেবী, আমাদের এই খুলনা অঞ্চলের মেয়ে, সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অবশ্য পরে তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন নিয়ে কি আলোচনা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনটা আসলে খুব চমৎকার। প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট তার নেই, কিন্তু তার লেখা, তার সাহিত্য, তার দর্শন নিয়ে পৃথিবীর শত শত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে, প্রতিনিয়ত এমফিল, পিএইচডি থিসিস হচ্ছে। খুব চমৎকার রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনটা আমরা একটু দেখি। যে রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনার, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ তিনি শেষ করতে কোনোদিনও পারেননি। 17 বছর বয়সে তার পরিবার চিন্তা করলো যে 17 বছর বয়সে তার পরিবার তাকে ব্যারিস্টারি পড়াতে ইংল্যান্ডে পাঠালো। তিনি ইংল্যান্ডে গেলেনও, কিন্তু কোর্স সম্পূর্ণ না করে আবার তিনি ফেরত চলে আসলেন।
তাহলে তার কর্মজীবনটা কোথা থেকে শুরু হয় আমরা দেখি যে কি কি কর্মজীবন তিনি করেছেন। 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার নির্দেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। 1890 সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এসময় তিনি কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো মূলত আমাদের এই পূর্ববঙ্গে বসেই রচনা করা, এবং তিনি কুষ্টিয়ার শিলাইদহ যখন কুটিবাড়ি দেখাশোনা করতেন তখন তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে তিনি পরিচিত হন। তাহলে এখন আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্যকর্মের ভাণ্ডার, কোথায় নেই তার সফল পদচারণা। আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 52টি কবিতা নয় কিন্তু 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ গ্রন্থ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার গল্পগুচ্ছে রয়েছে 95টি ছোট গল্প ও 1915টি গান প্রকাশিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, পুনশ্চ, বিচিত্রা, সেজুতি, জন্মদিনী, শেষ লেখা। আমি একটু বলে নিই যে এই সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের 52টি কাব্যগ্রন্থ রয়েছে। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে লেখক পরিচিতি যতটুকু দিয়েছে আমরা সেখান থেকেই মোটামুটি এবং কিছুটা সংযোজন করে আমরা আলোচনা করেছি, এবং ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক শ্রেণীর উপযুক্ত করে আমরা তার জীবনীটা আলোচনা করেছি। তার উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য কিছু নাটক অচলায়তন, রাজা, ডাকঘর, রক্তকরবী, চিরকুমার সভা, মুকুট, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তার প্রবন্ধ গ্রন্থগুলো কি দেখি? পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট। গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ, গল্প স্বল্প, তিন সঙ্গী, লিপিকা, সে, কৈশোর প্রভৃতি হবে এটা। ভ্রমণ কাহিনীগুলো কি কি? জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র। এবং সম্মাননা, তিনি অসংখ্য সম্মাননা বা পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য সম্মাননাগুলো আমরা একটু দিচ্ছি। শিক্ষার্থীদের হচ্ছে নোবেল পুরস্কার পান বিশ্ব সাহিত্য দরবার তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি 1913 সালে, এবং বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1913 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1940 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1936 সালে তাকে ডিলিট উপাধিতে ভূষিত করা হয়। জীবন অবসান, এই প্রথিতযশা লেখক এর জীবন অবসান হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। কলকাতায় তিনি পরলোক গমন করেন। আমাদের মূল পাঠ পরিচিতি আলোচনা করি। আমাদের গল্পটির নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পটি হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদী গল্প। আমরা এখানে একটু দেখে নিই এখানে কি আলোচনা লেখা হয়েছে। অপরিচিতা যৌতুক প্রথার বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদী গল্প। এই গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বময়ী নারীর কাহিনী বর্ণনা করা হয়েছে তার নাম কল্যাণী। গল্পটি শুরু হয়েছে এভাবে। এই গল্পটি আসলে লেখক বা গল্পকথক নিজেই উত্তম পুরুষে গল্পটি বর্ণনা করেছেন। গল্পের নায়ক অনুপম, সে নিজের মুখে বলছে যে আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। অপরিচিতা গল্পেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের আপোষহীন বাক্যালাপ শোনালেন। অর্থাৎ এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তীতে যৌতুক প্রথা নিয়ে কথা বলেছেন, লিখেছেন, কিন্তু এই অপরিচিতা গল্পটাই একমাত্র গল্প যেখানে তিনি দেখালেন যে নারী পুরুষ উভয় মিলে এটার প্রতিবাদ করছে। এখানে যেমন এই গল্পের অন্যতম প্রধান চরিত্র এই অপরিচিতা, যে তার নাম হচ্ছে কল্যাণী।
আমরা বলেছি এখানে যে কল্যাণী কল্যাণী এবং তার পিতা যে শম্ভুনাথ সেন, এই পিতা এবং কন্যা, যে এই গল্পে পিতা শম্ভুনাথ সেন ও তার কন্যা কল্যাণীর স্বতন্ত্র দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রতিরোধের মুখে পড়েছিল। অর্থাৎ আমরা যদি দেখাতে চাই যে এই অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী। এই কল্যাণী এবং তার পিতা হচ্ছে শম্ভুনাথ সেন, এবং এই দুজন মিলে তারা যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন, এবং এটা একমাত্র এবং ওই সময়কালের প্রথম বলা হয়ে থাকে প্রতিবাদ, যে নারী এবং পুরুষের সম্মিলিত প্রতিবাদ। এই গল্পের প্রধান পুরুষ চরিত্র আমরা আগে বলেছিলাম যে প্রধান পুরুষ চরিত্র হচ্ছে অনুপম। গল্পের প্রধান পুরুষ চরিত্রে অনুপমের মামার অসদাচরণের পরিপ্রেক্ষিতে প্রতিরোধের সূচনা করেছেন কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন। ফলে কল্যাণীর মধ্যে দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বেও জাগরণ ঘটেছে, যা গল্পটিকে দিয়েছে সার্থক পরিসমাপ্তি। অপরিচিত গল্পটি রচিত হয়েছে উত্তম পুরুষে। গল্পের কথক অনুপম, সে 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্বহীন ও পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তার অবস্থা দেখলে মনে হয় সে যেন মায়ের কুলের শিশু ছাড়া আর কিছু নয়। অনুপমের আসল অভিভাবক তার মামা। যে কোনো বিষয়ে মামার সিদ্ধান্তের বাইরে তার নিজস্ব কোনো অভিমত নেই। এই গল্পে গল্পকথক নিজে বলেছেন যে ঘরে আছে মা এবং বাহিরে হচ্ছে মামা, এই দুয়ের বাহিরে তিনি কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এবং অনুপমের এই নির্বুদ্ধিতা বা অজ্ঞানতা, সেটার চরম প্রকাশ ঘটেছে বিয়ের সময়। বিয়ের দিন তার মামা একজন শেখরাকে নিয়ে হাজির হন। কনের পিতার দেওয়া গহনাগুলো সব দিক থেকে ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে চান। শম্ভুনাথ সেন অনুপমের সিদ্ধান্ত জানতে চাইলে সে যখন মামার সিদ্ধান্তকে সমর্থন করে, তখন তিনি বিয়ের আসরে বসা কন্যার শরীর থেকে গহনাগুলো খুলে এনে যাচাই করে দেন। এখানে এটা একজন পিতার কাছে এই জিনিসটা খুবই অপমানজনক, যে কন্যাকে এত বছর লালন পালন করে বিয়ে দিচ্ছে, এবং সেই কন্যার যে গহনা সেখানে পিতা সেখানে কম দিবে, এই ধরনের অপমানবোধ। এবং বিয়ের আসর থেকে কনের গা থেকে সমস্ত গহনা খুলে এনে শেখরাকে দিয়ে গহনাগুলো মাপজোক করে যাচাই করে দেখার মতো অপমান শম্ভুনাথ সেন সেটা বেশিক্ষণ সহ্য করতে পারেননি। যদিও গল্পে আমরা জানি যে শম্ভুনাথ সেন হচ্ছে গম্ভীর প্রকৃতির, ঠান্ডা মেজাজের একজন মানুষ। যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকর ঘটনায় শম্ভুনাথ সেন এমন ব্যক্তিত্বহীন বরের হাতে কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়ে আপ্যায়নের পর বরযাত্রীদের বিদায় করে দেন। এখানে খুব চমৎকার একটা ব্যাপার হচ্ছে যে এই শম্ভুনাথ সেন কী করেন, ঠান্ডা মেজাজের মানুষ, সমস্ত বরযাত্রীকে খাইয়ে দিয়েছেন, গহনা যাচাই করার কথা যাচাই করে নিয়েছেন, এবং সমস্ত বরযাত্রীদেরকে খাইয়ে দিয়ে তারপর তিনি বুঝতে পেরেছেন যে এই অনুপম, যে তার যে কন্যার বর, সে হচ্ছে একজন ব্যক্তিত্বহীন পুরুষ। তার হাতে তার কন্যা সম্প্রদান করতে সে অসম্মতি জানায় এবং বরযাত্রীদের তিনি বিদায় করে দেন। এটি গল্পের হচ্ছে শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে যে সেই অঘটন সংঘটনের বৃত্তান্ত। আমরা এই গল্পটির হচ্ছে চরম মুহূর্ত ছিল এ পর্যন্তই। বিয়ের লগ্ন অর্থাৎ শুভ সময় যখন প্রস্তুত, আমরা আরেকটু দেখে নিই। বিয়ের লগ্ন অর্থাৎ শুভ সময় যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে উপেক্ষা করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আবির্ভাবকে ইঙ্গিতময় করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ তারই উজ্জ্বল সংকেত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক অনুপমের অকপটে অপরাধ শিকারের গল্প। তার আত্মবিবৃতির সূত্র ধরেই অসামান্য হয়ে উঠেছে গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র কল্যাণী। গল্পটি ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিত বহন করে। এখন আমরা একটু আলোচনা করতে চাই যে এই গল্পটির প্রধান চরিত্র হচ্ছে অনুপম, প্রধান পুরুষ চরিত্র অনুপম বা নায়ক চরিত্র আমরা যদি বলে থাকি,
অনুপম এবং নায়িকা চরিত্র বা প্রধান নাম ভূমিকায় যিনি যে আসছে সে হচ্ছে কল্যাণী। আমাদের এই কল্যাণী পিতার একমাত্র সন্তান। একসময় শম্ভুনাথ সেনের অবস্থা ভালোই ছিল, দিন দিন তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় এবং কন্যাকে বিয়ে দেওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এবং তৎকালীন সময়ে কন্যাকে অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা প্রথা প্রচলন ছিল, বিশেষ করে 8 বছর বয়সে কন্যাকে বিয়ে দিতে হয়, যেটাকে বলা হচ্ছে গৌরীদান। বিশেষ করে তৎকালীন হিন্দু সমাজে এই প্রথাটা খুব প্রবলভাবে সমাজে বেড়ে বসেছিল। কন্যাকে 8 বছর বয়সে বিয়ে দিতে হবে, অন্যথায় কন্যা গৌরীদান সম্পন্ন হবে না। এমন অবস্থায় তখনকার সময় যৌতুক প্রথাটা একেবারে গেড়ে বসেছিল। আজকের দিনে যৌতুক প্রথা যে চলে গিয়েছে তা নয়, এখনও যৌতুক প্রথা আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, কিন্তু তৎকালীন সময়ে যৌতুক প্রথাটা একেবারেই গেড়ে বসেছিল, আসন গেড়ে বসেছিল। কন্যাকে বিয়ে দিতে হলে যৌতুক ব্যতীত কোনো কথাই বলা যাবে না। কিন্তু কন্যার বাবা সুপাত্র খুঁজতে গিয়ে পণের পরিমাণ বেড়ে যায়। লেখক বলেছেন যে কন্যার বয়স সবুর করলেও, পিতা সবুর করতে থাকলেও কিন্তু কন্যার বয়স কিন্তু সবুর করছিল না। সেজন্য বাধ্য হয়ে যৌতুকের বিনিময়ে হলেও কন্যাকে, অতিরিক্ত যৌতুকের বিনিময়ে হলেও কন্যাকে বিয়ে দিতে হয়েছিল আমাদের শম্ভুনাথ সেনের। সেই শম্ভুনাথ সেন যে পরিমাণ যৌতুক দেওয়ার কথা, গহনাগাটি যা কিছু দেওয়ার কথা, সমস্ত কিছু আয়োজন করেছিলেন। এবং যুবক অনুপম, বিশ্ববিদ্যালয়ে পাশ করা একজন আধুনিক মনস্ক যুবক, সে কিনা তার মামার কথায় বিয়ের আসর থেকে কনের শরীর থেকে সমস্ত গহনা খুলে এনে মাপজুক করার যে বিশ্রী যে পরিবেশ সৃষ্টি করেছিল মামা, সেটাকে সে কখনোই প্রতিবাদ করেনি। এবং শম্ভুনাথ সেন যখন বুঝতে পারেন যে এই ব্যক্তিত্বহীন পুরুষ, তার কাছে তার মেয়ের কোনো নিশ্চয়তা নাই, তার মেয়ের নিরাপদের নিশ্চয়তা নাই, সেজন্য তিনি সমস্ত বরযাত্রীদেরকে খাইয়ে দেয়, বিদায় করে দেন। এবং তখনই তারা বুঝতে পারে যে এই শম্ভুনাথ সেনের দৃঢ়চেতা বা বলিষ্ঠ ভূমিকার কথা। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু গল্পটা আরও একটু সামনে এগিয়ে গিয়েছে, এই চরম মুহূর্তটাই সামনে রয়ে গিয়েছে। এরপর তারা চলে এসেছে, বরযাত্রী সহ যজ্ঞ সহ সমস্ত কিছু ভেঙে চুরে চলে এসেছে, কিন্তু তারপর বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে কন্যাকে তারা কোথায় বিয়ে দেখবে, কন্যাকে বিয়ে দিতে দিবে না, নানান ধরনের বাদ বিতণ্ড প্রতিবাদ ইত্যাদি তারা আলোচনা করছে। কিন্তু কন্যা যে জায়গায় পণ করেছে যে বিয়েই আর বসবে না, সেখানে তাকে বিয়ে দেওয়া না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এক পর্যায়ে এই অনুপম যখন তার দীর্ঘদিন পরে এই ব্যাপারটা ভেবেছিল, যে তার পরিবার ভেবেছিল যখন এই ব্যাপারটা একটু মানুষ ভুলে যাবে, পরবর্তীতে তারা অনুপমকে বিয়ে করাবে। কিন্তু অথবা তারা ভেবেছিল যে কন্যাকে কোথায় বিয়ে দিবে, লগ্নভ্রষ্ট কন্যাকে কে বিয়ে করবে, তখন তারা তাদের পায়ে এসে পড়লে তারা উচিত শিক্ষাটা দিয়ে দেবে। কিন্তু যেখানে আমাদের এই কল্যাণী দৃঢ়চেতা নারী, শিক্ষিতা, আধুনিক মনস্ক, সেখানে সে নিজেই পণ করে যে আর সে বিয়ে বসবে না। এবং বাবার সেই প্রতিবাদকে সে যেন ঘিয়ে আগুন ঢেলে দিয়েছে, এবং সেই প্রতিবাদ যেন আরও ঝোরালো হয়ে উঠেছে। এক পর্যায়ে যখন তার মা, অনুপম এবং তার মা সহ কাশিতে যাচ্ছিল, তখন ট্রেনে তাদের আবার দেখা হয়। এবং অনুপম তো তার চিত্রপটও দেখেনি, তার মাও দেখেনি, সেজন্য তাকে চেনার কথা নয়, এবং কল্যাণীও দেখেনি। কিন্তু তার এই কল্যাণীর যে আচার আচরণ দেখে তার মায়ের খুব ভালো লেগে যায়, এবং এক ধরনের কেমন যেন মায়া কাজ করতে থাকে তাদের, অনুপম এবং তার মায়ের উভয়েরই। শেষ পর্যায়ে যখন, আমি একটু সংক্ষেপে বলে শেষ করছি, যে শেষ পর্যায়ে যখন তারা নেমে যাবে ট্রেন থেকে, তখন তার মা আর না জিজ্ঞেস করে পারেনি যে মা তোমার নাম কি। তখন সে বলে যে তার নাম হচ্ছে কল্যাণী, এখানেই তারা থাকে। তখন তার মা আবার প্রত্যুত্তরে জিজ্ঞেস করে যে তার বাবার নাম কি। যখন সে বলে তার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন, তখন কল্যাণীর মায়ের আর বুঝতে বাকি থাকেনি, এবং অনুপমেরও বুঝতে বাকি থাকেনি। এরপর অনুপম বারবার ছুটে গিয়েছে, তার বাবাকে বুঝিয়েছে, বাবা রাজি হয়েছে, কিন্তু কল্যাণী দৃঢ়চেতা নারী, প্রতিবাদী নারী, সমাজে ভবিষ্যতে নারীর প্রতিবাদী রূপের যে চিত্র, তা যেন প্রমাণ করে দিয়েছে সে আর বিয়ে করবে না, পণ করেছে। এই হচ্ছে আমাদের গল্পের অপরিচিতা কল্যাণীর
দৃঢ়চেতা মনোভাব এবং সমাজ ব্যবস্থার গেড়ে বসা যৌতুক প্রথার বিরুদ্ধে যে পুরুষ এবং নারীর একত্রে বলিষ্ঠ প্রতিবাদ, সেটাই যেন এখানে মূর্ত হয়ে উঠেছে। তাহলে আমরা একটু জটিল শব্দগুলো এখানে দিয়েছিলাম, যে গদ গদ আহ্লাদে আটখানা, ভাব বা আবেগপূর্ণ, তক্তপোষ, কাঠের তৈরি খাট বা চৌকি, আচমকা, হঠাৎ, সহসা, 19 বছরিয়া, বোঝানো যায় না এমন, উদ্ভাসিত, আলোকিত, উজ্জ্বল, সর্বনাশ, ভয়ানক বিপদ, বিদ্রুপ, ব্যঙ্গ, ঠাট্টা, উপহাস, ঝঞ্ঝাট, ঝামেলা, নির্জীব, দুর্বল, জীবন শক্তি কমে গেছে এমন। আমরা কিছু গুরুত্বপূর্ণ উক্তি এখানে আলোচনা করেছি, আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। লেখক গল্পের শুরুতে বলেছিলেন যে 27 বছর জীবনটা একেবারে ক্ষুদ্র বলা যাবে না, আবার একেবারে বড় দীর্ঘ বলা যাবে না, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। অর্থাৎ 27 বছরের জীবনে যে ঘটে যাওয়া যে তার জীবনের চরম এবং অতি গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, সেটাকে ইঙ্গিত বহন করে, গুরুত্ব ইঙ্গিত বহন করার জন্য এই লেখক এই উক্তিটি করেছেন। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোট করে তিনি বলেছিলেন যে গল্পটা বলিবেন, তবে ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা অবশ্যই ইহার রস বুঝিবেন। অর্থাৎ তার সমস্ত জীবনের রস যেন এই 27 বছর জীবনের এই ঘটনাটি ঘটে গিয়েছে। 3, শিশুকালে আমি কুলে কুলে মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না। অর্থাৎ অনুপম সে নিজে বলেছে তার চেহারা দেখতে সুন্দর ছিল, শিক্ষকরাও তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বা হাসি ঠাট্টা করতো, পড়াশোনায় সে অতটা ভালো ছিল না, দেখতে নাদোষ নদোষ ছিল, এবং তার এই অবস্থা ঘরের ভিতরে ছিল মা এবং বাইরে মামা, এছাড়া তার আর নিজস্ব ব্যক্তিত্ব বলতে কোনো কিছু ছিল না। এই জন্য তিনি লেখক নিজেই বলেছেন, শিশুকালে আমি কুলে কুলে মানুষ বোধ করি, সেই জন্য আমার শেষ পর্যন্ত পুরোপুরি বয়সী হল না। অর্থাৎ পিতার মৃত্যুর পর একমাত্র সন্তানকে মা আগলে ধরে রেখে জীবন পরিচালনা করছিল, এবং সন্তান কোনো প্রকার বিপদ আপদ যেন না পড়ে, বিপদ আপদে না ঘটে, সেজন্য সন্তানকে সর্বদা চোখে চোখে রাখতে রাখতে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যে সন্তান তার নিজস্ব বা ব্যক্তিত্ব বোধটাই হারিয়ে ফেলেছিল। যার ছেলেবেলায় আমার সুন্দর চেহারালে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করে বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অর্থাৎ শিমুল ফুল দেখতে অনেক বড়, লাল টকটকে, কিন্তু এর কোনো গন্ধ নাই। এই শিমুল ফুলে খুব একটা গুরুত্ব বহন করে না। আবার মাকাল ফুল দেখতে লাল টকটকে, কিন্তু ভেতরটা হচ্ছে কালো, এটা কেউ খায় না, কাকে ঠুকুর দেয়, পরবর্তীতে দেখে যে কালো, তারপর আর খায় না। এই জন্য শিমুল ফুল ও মাকাল ফল তুচ্ছার্থে তার চেহারার সাথে বর্ণনা করে। চেহারা সুন্দর হলেও সে এতটা অনুপম হচ্ছে মেধাবী ছিল না বলে শিক্ষকরা তাকে নিয়ে এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করত। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ শম্ভুনাথ সেনের কথা বলা হচ্ছে। এককালে শম্ভুনাথ সেন অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু কালের বিবর্তনে সম্পদ তার ধীরে ধীরে তার দরিদ্র অবস্থা নেমে আসে, সেজন্য এইটাকে নির্দেশ করার জন্য বলা হয়েছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। সর্বশেষ যে কল্যাণী বিবাহ ভাঙার পর হইতে সে পণ করেছে জীবনে আর বিয়ে করবে না, এবং সেই তার দেশের নারীদেরকে মেয়েদেরকে শিক্ষার জন্য সে একটি স্কুল করেছে, এবং সে সেই স্কুলের দায়িত্ব শিক্ষিকার দায়িত্ব নিয়ে সে তার সমস্ত জীবন কাটিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের। তাহলে শিক্ষার্থীরা, আশা করব তোমরা নিশ্চয়ই এই অপরিচিত গল্পটি বুঝতে পেরেছ। গল্পটি অত্যন্ত চমৎকার একটি গল্প, ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্পগুলো খুবই চমৎকার, অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, এবং এই গল্পটি একটি চমৎকার একটি প্রেমের গল্প বলা যায়, এবং নারী পুরুষের সম্মিলিত একটা প্রতিবাদ, যৌতুক প্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ আমাদের সমাজ ব্যবস্থায় একসময় যে গেড়ে বসেছিল যৌতুক প্রথা, সেটার প্রতিবাদ স্বরূপ এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপন করেছেন। আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা সমস্ত গল্পটা আমি বর্ণনা করেছি, বলে দিয়েছি, এবং লেখায় যে গুরুত্বপূর্ণ অংশটা এনেছি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এবং কিছু শব্দার্থ এবং কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমি এখানে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, এবং আশা করি তোমরা সমস্ত ভিডিওটি দেখে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।